সুপ্রিয় শিক্ষার্থী, কাজী স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। সেখান থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তো পরমাণুর আকারটা কী বা পারমাণবিক ব্যাসার্ধ কী, সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের প্রথমেই জানতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা কী জিনিস। তো এর জন্য আমরা একটা পিকচার আঁকি এখানে। সাপোজ এটা একটা পরমাণু নিউক্লিয়াস। তো আমরা জানি যে নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন শক্তি স্তর থাকে। আমরা যদি এখানে একটা পরমাণু শক্তি স্তর দেই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা হবে কোনো নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের যে দূরত্ব, সেটাকে বলবো আমরা পারমাণবিক ব্যাসার্ধ। তো এখানে যে পরমাণুটা আছে সেখানে দুটি শক্তি স্তর আছে। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর অথবা বহিস্থ শক্তি স্তর বলি আমরা। তো নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলবো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তো এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই অথবা একটা গ্রুপে যদি উপর থেকে নিচে যাই, তাহলে পরমাণুর আকারটা ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। তো বিষয়টা কীরকম আমরা সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, এখানে তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেওয়া আছে। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং সর্বশেষ মৌল হচ্ছে আর্গন। তো এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকনের 14, ফসফরাসের 15, এভাবে 16, 17, 18। তো তৃতীয় পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, তাহলে এই পরমাণুগুলোর যে আকার, সেই আকারগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হবে। তো কীভাবে পরিবর্তিত হবে? আমরা যদি একটা পর্যায়ে বাম থেকে ডানে যাই, তাহলে পরমাণুর আকারটা ক্রমান্বয়ে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই। আমরা জানি যে কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে, আর বাইরের যে শক্তি স্তর থাকে সেখানে ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, আর বাইরের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোর চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। যেমন আমরা যদি সোডিয়ামের কথা বলি, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে বোঝায় সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন রয়েছে, আর সোডিয়ামের বাইরের যে শক্তি স্তরগুলো রয়েছে সেই শক্তি স্তরগুলোতে 11টি ইলেকট্রন থাকবে। তো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, পরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আর বহিস্থ যে শক্তি স্তর সেখানে 1টি ইলেকট্রন। তো প্রোটন, নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে 11টি, অর্থাৎ পজিটিভ চার্জ হচ্ছে 11টি, আর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে ইলেকট্রনের চার্জ মাইনাস, এই জন্যে 11টা নেগেটিভ চার্জ আছে। তো আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ চার্জ যত বেশি হবে, নিউক্লিয়াস এবং বহিস্থ স্তরে ইলেকট্রনের আকর্ষণও বৃদ্ধি পাবে, আর আকর্ষণ যত বৃদ্ধি পাবে মৌলের আকারটা তত কমে আসবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা প্রোটন পাচ্ছি 11টা, ইলেকট্রন পাচ্ছি 11টা। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, পজিটিভ 11, নেগেটিভ 11। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, ম্যাগনেসিয়ামের প্রোটন হবে +12, ইলেকট্রন হচ্ছে -12। সিমিলারলি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন হচ্ছে +13, ইলেকট্রন হচ্ছে -13। এভাবে
একই পর্যায়ে যতই বাম দিকে ডানে যাব পজিটিভ চার্জের সংখ্যা একটি করে বাড়বে এবং নেগেটিভ চার্জের সংখ্যাও একটি করে বাড়বে। তো আমরা জানি যে পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা যত বৃদ্ধি হবে নিউক্লিয়াস বহিস্থ স্তরের ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করবে, আর এই আকর্ষণটা যত বেশি হবে পরমাণুর আকারটা তত কমে যাবে। এই জন্যে একই পর্যায়ে যতই বাম দিকে ডানে যাব সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে আকর্ষণ সেটা বেশি থাকবে, ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের আকর্ষণ আরও বেশি থাকবে। এভাবে যতই ইলেকট্রন প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে আকর্ষণটা বেশি হওয়ার কারণে পরমাণুর আকারটাও ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো আমরা জানি যে একই পর্যায়ে যত পর্যায়ে তত শক্তি স্তর, এখানে যে মৌলগুলো আছে সবগুলোরে 3টি করে শক্তি স্তর রয়েছে, তাহলে তাদের পরমাণুর যে আকার সেটাও কিন্তু সমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে বাম থেকে ডানে গেলে এই পরমাণুর আকারটা ক্রমান্বয়ে হ্রাস পায়। কেন হ্রাস পাচ্ছে? পজিটিভ এবং নেগেটিভ চার্জ একটি করে বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস তার বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বেশি করে আকর্ষণ করতেছে। এই কারণে সোডিয়ামের যে আকারটা হবে ক্রমান্বয়ে পরের মৌলগুলোর ক্ষেত্রে আকারটা হ্রাস পাবে। তাহলে আমাদের যদি এটা ডায়াগ্রামের সাহায্যে দেখি তাহলে আকারটা সোডিয়ামের ক্ষেত্রে যদি ধরি এটা সোডিয়ামের আকার, তাহলে ম্যাগনেসিয়ামের পজিটিভ নেগেটিভ চার্জ বেশি হওয়ার কারণে তার আকারটা আস্তে আস্তে কী হয়ে যাবে, কমে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা পজিটিভ নেগেটিভ চার্জের সংখ্যা বেশি হওয়ার কারণে আকর্ষণ বেশি হলে পরমাণুর আকারটা আরও কমে যাবে। এভাবে যতই বাম থেকে ডানে যাব পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পাবে। তাহলে এর সিকোয়েন্সটা যদি আমরা দেখাই তাহলে আমরা পাবো সোডিয়ামের আকার ম্যাগনেসিয়ামের থেকে বড়, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়, সিলিকনের থেকে অ্যালুমিনিয়াম বড়, ফসফরাসের চেয়ে সিলিকনের বড়, সালফারের চেয়ে ফসফরাস বড়, আর আর্গনের চেয়ে সালফার বড়। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে যতই ডানে যাব পরমাণুর আকারটা ততই হ্রাস পাবে। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং পারমাণবিক ব্যাসার্ধের পর্যায়ভিত্তিক ধর্ম। তো শিক্ষার্থীরা ফাইনালি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যদি আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই তাহলে কি কি পরিবর্তন আসে। 1 নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যা একটি করে বাড়বে। যেমন আমরা তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তো আমরা যদি লক্ষ্য করি সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এভাবে 14, 15, 16, 17, 18। অর্থাৎ একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে পারমাণবিক সংখ্যা একটি করে বৃদ্ধি পাবে। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়বে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার মানে হচ্ছে নিউক্লিয়াসে পজিটিভ চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের চার্জের সংখ্যা বাড়বে। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বাড়বে। একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় তাহলে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বাড়বে। 3 নম্বর হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বাড়বে। অর্থাৎ আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন থাকে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, আর বাইরের শক্তি স্তরে থাকে ইলেকট্রন, সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে একটি করে প্রোটন আর একটি করে ইলেকট্রন অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জের সঙ্গে একটি করে বৃদ্ধি পাবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে +11 আর ইলেকট্রন হচ্ছে -11। যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলা হয় তাহলে প্রোটন হচ্ছে +12, ইলেকট্রন হচ্ছে প্রোটন হচ্ছে +12 আর ইলেকট্রন হচ্ছে -12। অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ একটি করে বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বরে যেটা হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাবে। আমরা জানি যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জের সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করবে। অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাবে। আর নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ যত বৃদ্ধি পাবে পরমাণুর আকার তত হ্রাস পাবে। এই 5টি বিষয়ের পরিবর্তন হবে যদি আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই। শিক্ষার্থীরা এখন যদি আমরা একই গ্রুপে উপর থেকে নিচে যাই তাহলে পরমাণু আকারটার পরিবর্তন কিভাবে হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এখানে উদাহরণ হিসেবে ধরলাম 1A গ্রুপের 7টি মৌল। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই 7টি 1A গ্রুপের মৌল। তো এই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই তাহলে কি পরিবর্তন হবে। আমরা জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি
তাহলে পাই 1s1, তার মানে হচ্ছে হাইড্রোজেনের শক্তি স্তর হচ্ছে একটি। আবার যদি লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে পাই 1s2 2s1, অর্থাৎ এখানে দুটি শক্তির স্তর রয়েছে। তো উপর থেকে যদি নিচে যাই তাহলে পারমাণবিক সংখ্যা এত সংখ্যক বৃদ্ধি পাবে যে এদের নতুন করে একটি শক্তি স্তর সংযুক্ত হবে। তো নিউক্লিয়াসে যত বেশি শক্তি স্তর সংযুক্ত হবে নিউক্লিয়াস থেকে বহিস্থ স্তরের দূরত্ব কিন্তু তত বাড়বে, ফলে পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে। তাহলে হাইড্রোজেনের শক্তি স্তর একটি, তাহলে হাইড্রোজেনের আকারটা হচ্ছে এটা নিউক্লিয়াস ও একটি শক্তি স্তর। লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা দুটি শক্তি স্তর পাই, তাহলে তার আকারটা হবে নিউক্লিয়াস আর দুটি শক্তি স্তর। সোডিয়ামের ক্ষেত্রে অনুরূপভাবে তিনটি শক্তি স্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই নতুন করে একটি শক্তি স্তর সংযুক্ত হচ্ছে, ফলে নিউক্লিয়াস থেকে তার বহিস্থ স্তরের যে দূরত্ব সেটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাওয়া হয় তাহলে পরমাণুর আকারটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবা, আর যদি পরবর্তী পর্বে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।